কি করবে, এন্ডোমেট্রিয়ামের সিক্রেটরি ফেজটাকে নিয়ন্ত্রণ করবে। ইস্ট্রোজেন কি ছিল? ইস্ট্রোজেন হচ্ছে প্রলিফারেটিভ ফেজটা নিয়ন্ত্রণ করেছে, আর প্রজেস্টেরন হচ্ছে সিক্রেটরি ফেজ নিয়ন্ত্রণ করবে। এই একটু বানান ভুল আছে, হ্যাঁ, সিক্রেটরি হবে TORY, টারি না। সিক্রেটরি ফেজ অফ এন্ডোমেট্রিয়াম এবং ইউটেরাসটাকে হচ্ছে ইমপ্লান্টেশনের জন্য প্রিপেয়ার করবে। ইমপ্লান্টেশন মানে কি, ওই যে আপনার স্পাম তো যাবে হচ্ছে ইউটারাইন টিউব পর্যন্ত, মানে ফেলোপিয়ান টিউব পর্যন্ত স্পাম যাবে, আর আপনার ওভারি থেকে ওভামটা বের হয়ে ফেলোপিয়ান টিউবে আসবে। ফেলোপিয়ান টিউবে হচ্ছে আপনার ওভাম এবং স্পাম মিলে জাইগোট ফর্মেশন হবে। এই জায়গাটা যদি আপনি কোথাও ইমপ্ল্যান্ট না করেন, ইমপ্ল্যান্ট মানে হচ্ছে আটকে না রাখেন, তাহলে কি হবে, এই জায়গাটা ভ্যাজাইনা দিয়ে বের হয়ে যাবে, বাইরে বের হয়ে যাবে, মানে অ্যাবর্শন হয়ে যাবে। সো আপনাকে এই জায়গাটাকে ইমপ্ল্যান্ট করতে হবে, কোনো একটা জায়গায় প্রতিস্থাপন করতে হবে। এই যে প্রতিস্থাপন করা হয়, এটা কোথায় করে প্রতিস্থাপনটা? ইউটেরাসে করা হয়, এবং বাচ্চা ইউটেরাসে কিন্তু বড় হয়। মানে এই যে ইউটেরাসে ইমপ্ল্যান্টেশন হচ্ছে জায়গাটা, এই কাজটাতে কে হেল্প করবে? প্রজেস্টেরন। এছাড়া প্রজেস্টেরন কি করে? গ্র্যাভিড ইউটেরাসের কন্ট্রাক্টিলিটি কমায় দেয়। গ্র্যাভিড ইউটেরাস ম্যাম মানে হচ্ছে প্রেগনেন্ট ইউটেরাস। তাহলে প্রেগনেন্ট ইউটেরাস যাতে কন্ট্রাকশন না করে, সংকোচন না হয়, সেটাকে কমায় দিবে ইউটেরাস। আদারওয়াইজ কি হতো, যদি প্রেগনেন্ট ইউটেরাস সংকোচন হতো, তাহলে ওই একই কথা, ইউটেরাসের মধ্যে বাচ্চাটা থাকতে পারতো না, বাচ্চাটা এক্সপালশন হয়ে যেত, অ্যাবর্শন হয়ে যেত। তাহলে যাতে এই ইমপ্ল্যান্টেড ওভামটা এক্সপালশন না হয়ে যায়, বের না হয়ে যায়, সেটাতে হেল্প করতেছে প্রজেস্টেরন। ম্যাম হ্যাঁ বলেন। ওয়েটিং রুমে মনে হয় কয়েকজন আসছে, মানে মেসেজ দিচ্ছিল। আচ্ছা, জি ম্যাম। আর কি করবে, এই যে ইউটেরাসে বাচ্চাটা কিন্তু নিউট্রিশন পায় হচ্ছে প্লাসেন্টার মাধ্যমে, কিন্তু প্লাসেন্টাটা সাথে সাথে তো তৈরি হয় না, প্লাসেন্টা তৈরি হতে 3 মাসের মতো চলে যায়। তো এই যে 3 মাস যখন প্লাসেন্টা তৈরি হবে, ওই টাইমটাতে যে নিউট্রিশনটা দরকার, 3 মাসের আগের যত নিউট্রিশন দরকার বাচ্চার, সেই নিউট্রিশনটা কিন্তু এন্ডোমেট্রিয়াম থেকে পাবে। এন্ডোমেট্রিয়ামের ডেসিডুয়াল সেল থেকে নিউট্রিশনটা পাবে। এই 3 মাসে এমব্রায়ো কি, এমব্রায়ো বলতে বোঝায় হচ্ছে ফার্স্ট 2 মাস হচ্ছে এমব্রায়ো, এরপরে ওটা আস্তে আস্তে এমব্রায়ো থেকে আমরা ফিটাস বলবো। প্রথম সময়টা হচ্ছে এমব্রায়ো। আচ্ছা, তাইলে হচ্ছে কি যেন বলতেছে, তাহলে এমব্রায়ো অবস্থাতে যে নিউট্রিশনটা দরকার হয়, সেই নিউট্রিশনটা পাবে হচ্ছে এন্ডোমেট্রিয়াম থেকে। এন্ডোমেট্রিয়াম মানে কি? ইউটেরাসের লেয়ার। ইউটেরাসের বলছিলাম 3টা লেয়ার, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এবং পেরিমেট্রিয়াম। সবার ভিতরের লেয়ারটা এন্ডোমেট্রিয়াম, মাসেল লেয়ারটা মাঝখানের মায়োমেট্রিয়াম, আর বাহিরের লেয়ারটা হচ্ছে পেরিমেট্রিয়াম। তাহলে এই যে এন্ডোমেট্রিয়ামে ডেসিডুয়াল সেল আছে, তারা নিউট্রিশন দিবে। এই ডেসিডুয়াল সেলের ডেভেলপমেন্টে সাহায্য করবে প্রজেস্টেরন। তাহলে এটা গেল ইউটেরাসের উপর কাজ। ফেলোপিয়ান টিউবের উপর কি করে? প্রজেস্টেরন ফেলোপিয়ান টিউবে হচ্ছে টিউবের সিক্রেশন বাড়ায় দেয় এবং ভ্রূণকে, মানে জাইগোটকে হচ্ছে নিউট্রিশন দিবে বিফোর ইটস ইমপ্লান্টেশন। তাহলে ইমপ্লান্টেশনের আগেও তো তার নিউট্রিশন দরকার, ইমপ্লান্টেশনের পরে হচ্ছে সে এন্ডোমেট্রিয়াম থেকে নিউট্রিশন নিল, কিন্তু ইমপ্লান্টেশনের আগের যে নিউট্রিশনটা দরকার, সেটা কোত্থেকে পাবে? ফেলোপিয়ান টিউব থেকে পাবে।
এবং এই কাজে কে সাহায্য করবে? প্রোজেস্টেরন। আচ্ছা, আর ব্রেস্টে ভ্যাজাইনাতে কি করবে? ভ্যাজাইনাতে সেলুলার প্রলিফারেশন করবে, সেলের সাইজ বাড়াবে এবং ভ্যাজাইনাল এপিথেলিয়াম টিস্যু থেকে সিক্রেশন করতে সাহায্য করবে। আর ব্রেস্টে কি করবে? ব্রেস্টে হচ্ছে ব্রেস্টের যে লোবিউল আছে, আপনাদের আগের দিনই বলছিলাম যে ব্রেস্ট অনেকগুলো লোবে ভাগ করা থাকে। তাহলে ব্রেস্টের যে লোবিউল গুলো আছে, এই লোবগুলার প্রলিফারেশনে সাহায্য করবে এবং অ্যালভিউলারও প্রলিফারেশন করবে ব্রেস্টের। এছাড়া ব্রেস্টের ল্যাকটেশনের জন্য প্রিপেয়ার করবে। ল্যাকটেশন তো বুঝছেন, মানে বাচ্চাকে যে ব্রেস্ট ফিডিং করাবে সেটার জন্য ব্রেস্টটাকে প্রিপেয়ার করবে। আর ইলেকট্রোলাইটের উপর কাজ হচ্ছে মাইল্ড সল্ট এন্ড ওয়াটার রিটেনশন করে। তার মানে অল্প পরিমাণে সল্ট এবং ওয়াটার ধরে রাখে। বাট এখানকার হচ্ছে ইট হ্যাজ স্লাইট প্রোটিন ক্যাটাবলিক অ্যাক্টিভিটি। তাহলে প্রোজেস্টেরন কিন্তু প্রোটিন কিছুটা ভাঙে। প্রোজেস্টেরনের কাজ হচ্ছে কিছুটা প্রোটিন ভাঙা। তাহলে এইগুলা হচ্ছে আপনার প্রোজেস্টেরনের কাজ। বুঝতে পারছেন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে এগুলা গেল ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরনের কাজ গেছে। এরপরে কি আছে আপনাদের? আর আছে হচ্ছে সিক্রেশন। সিক্রেশন আসছে আবার। আচ্ছা, এটা মনে হয় আগের বার আসছে সিক্রেশনটা। সিক্রেশন কি দিছি আপনাদের শিটে? দেয়া নাই মনে হয়, না? তাহলে আপনাদের টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেনের সিক্রেশনটাও পড়তে হবে। ওই সব একই সিক্রেশন, যত কিছু আছে দুনিয়াতে সব একই রকম, বুঝছেন? ওই নেগেটিভ ফিডব্যাক মেকানিজম দিয়েই সব সিক্রেশন নিয়ন্ত্রণ হয়। তাহলে টেস্টোস্টেরন হরমোন সিক্রেশনটা দেখেন, এটা কি বলছে? টেস্টোস্টেরন হরমোন সিক্রেশন হচ্ছে ফার্স্টে কি হবে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে স্টিমুলেশন আসবে, হাইপোথ্যালামাস থেকে কি রিলিজ হবে? গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এই গোনাডোট্রপিন রিলিজ করবে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে।
অ্যান্টেরিয়র পিটুইটারিতে আবার কি ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন তাদেরকে সিক্রেশন করাবে। সিক্রেশন করালে কি হবে, ফলিকল স্টিমুলেটিং হরমোন হচ্ছে সার্টোলি সেলের উপর যে কাজ করবে, এগুলো কিন্তু টেস্টিসের সেল, হ্যাঁ, সার্টোলি সেল, লেডিক সেল। তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোন সার্টোলি সেলের উপর কাজ করবে এবং সার্টোলি সেলের উপর কাজ করে ইনহিবিন রিলিজ করবে। আর আপনার যে লুটিনাইজিং হরমোন যেটা, সেটাই হচ্ছে মেইনলি টেস্টিসেল লেডিক সেলের উপর কাজ করবে। লেডিক সেলের উপর কাজ করে সে টেস্টোস্টেরন হরমোন সিক্রেট করবে। যখন বডিতে অনেক টেস্টোস্টেরন হরমোন সিক্রেশন হয়ে যাবে, তখন এটা আবার নেগেটিভ ফিডব্যাক ইফেক্ট দিবে যে আমার অলরেডি অনেক তৈরি হয়ে গেছে, আমার আর দরকার নেই। সে হাইপোথ্যালামাসেও নেগেটিভ ইফেক্ট দিবে। ইফেক্ট দিয়ে কি করবে, যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা আছে সেটার সিক্রেশন কমিয়ে দিবে। আবার হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারিতে যে সে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনের সিক্রেশনটাকে কমাই দিবে। কমাই দিয়ে মানে ইনহিবিট করবে। ইনহিবিট করলে তখন আলটিমেটলি টেস্টোস্টেরন হরমোন সিক্রেশন কমে যাবে। বুঝতে পারছেন? জি ম্যাম। জি জি ম্যাম। ম্যাম। এটা ওই যে আপনি নেগেটিভ ফিডব্যাক বুঝলে এটা একদম ইজি জিনিস। আচ্ছা, তারপরে দেখেন ইস্ট্রোজেনের সিক্রেশনটা বের করেন। ইস্ট্রোজেনের সিক্রেশনের জন্য কি ওই একই কথা, একই জিনিস, আপনার পুরোপুরি একই, শুধু ওইটা টেস্টিসে কাজ করলো, এখানে ওভারিতে কাজ করবে। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে স্টিমুলেশন আসবে হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস সেখান থেকে কি করবে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটাকে রিলিজ করবে। এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা অ্যান্টেরিয়র পিটুইটারিতে যাবে, যে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন রিলিজ করবে। আর এই ফলিকল স্টিমুলেটিং হরমোনটা কি করবে, ওভারিতে যাবে। ওভারিতে যেয়ে ওখান থেকে ওভাম সিক্রেট করবে, মানে ওভাসাইট করতেছে। তার মানে কি, সে ওভাম যে তৈরি করতেছে, এটা কি বলতেছে গ্যামেটোজেনেসিস বা ওজেনেসিস, একই কথা। ওজেনেসিস মানে ওভাম তৈরি করে, এটা আপনাদের আগেও বলছিলাম যে সিনথেসিস অফ ওভাম। তাহলে সে ফলিকল স্টিমুলেটিং হরমোনটা কি করতেছে, ওভারিতে যে ওসাইট তৈরি করতেছে, মানে ওজেনেসিস করতে সাহায্য করতেছে। আর লুটিনাইজিং হরমোনটা কি করতেছে দেখেন, লুটিনাইজিং হরমোনটা হচ্ছে ওভারির গ্র্যানুলোসা সেলে যাচ্ছে। এই গ্র্যানুলোসা সেল থেকে সে স্ট্রোজেন রিলিজ করতেছে। আর গ্র্যানুলোসা সেল থেকে আবার কর্পাস লুটিয়াম তৈরি হচ্ছে। কর্পাস লুটিয়াম কি করতেছে, প্রোজেস্টেরন রিলিজ করতেছে। গ্র্যানুলোসা সেলটাই কর্পাস লুটিয়াম হয়ে যাচ্ছে, তখন সেখান থেকে প্রোজেস্টেরন রিলিজ হচ্ছে। আবার যখন ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের পরিমাণ বেড়ে যাবে, তখন এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কি করবে, হাইপোথ্যালামাসে নেগেটিভ ফিডব্যাক ইফেক্ট দিবে যে আমার অলরেডি অনেক তৈরি হয়ে গেছে, আমার আর দরকার নাই। তখনও গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটাকে বন্ধ করে দিবে তৈরি হওয়া। তারপরে এইভাবে আলটিমেটলি অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোনও তৈরি হবে না। আর এরা যখন তৈরি না হবে, তখন ইস্ট্রোজেন প্রোজেস্টেরনও তৈরি হবে না। তাহলে বুঝছেন, আমার পুরো জিনিসটাই কিন্তু নিয়ন্ত্রণ হচ্ছে, একটা হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোনের দরকার হচ্ছে, এবং গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা কি করতেছে, অ্যান্টেরিয়র পিটুইটারি যে লুটিনাইজিং এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন রিলিজ করতেছে। তারপরে এরা আবার কি করতেছে, এরা যখন টেস্টিসে যে কাজ করতেছে, সেখান থেকে টেস্টোস্টেরন হরমোন রিলিজ করতেছে। আর যখন এরা আপনার ওভারিতে যে কাজ করতেছে, সেখান থেকে স্ট্রোজেন হরমোনটাকে প্রোডাকশন করতেছে, একই জিনিস। তারপরে যখন প্রোডাকশন বেড়ে যাচ্ছে, আবার এরা
নেগেটিভ ফিডব্যাক ইফেক্ট দিচ্ছে যে আমার অলরেডি প্রোডাকশন বেড়ে গেছে, সো আমার আর দরকার নেই। তখন আবার গোনাডোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ হওয়াটা কমে যাচ্ছে, এবং অ্যান্টিরিপিটুইটারি থেকে লুটিনাইজিং হরমোন আর ফলিকুল স্টিমুলেটিং হরমোন রিলিজ হওয়া কমে যাচ্ছে। কমে গেলে তখন কি হচ্ছে, আলটিমেটলি টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেনের পরিমাণ কমে যাচ্ছে। বুঝতে পারছেন? এই, জি ম্যাম। আপনারা কি আমার কথা শুনতেছেন? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এটা একদম ইজি আছে, এটা হয়ে গেল, এটা শেষ। কিন্তু তারপরে আপনাদের যেটা আছে, আর কি আছে প্রশ্নে? আর মনে হয় পিউবার্টি আর হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল, তাই না? এই দুটোই তো বাকি থাকার কথা। পিউবার্টি আর মেনস্ট্রুয়াল সাইকেল পড়লে শেষ এই চ্যাপ্টার। তাহলে পিউবার্টিটা বের করে, পিউবার্টি আপনারা এমনি পারবেন। পিউবার্টি বের করেন। পিউবার্টি একদম ইজি জিনিস, পিউবার্টি এমনি পারবেন। বের করছেন প্রথম দিকে পিউবার্টি? বের করছেন? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। পিউবার্টি বাংলা কি বলেন দেখি? ম্যাম বয়ঃসন্ধিকাল। আচ্ছা, তাহলে পিউবার্টির বাংলা হচ্ছে বয়স সন্ধিকাল। এটা কি বলে তাহলে? শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যালো বলতেছে, এই আপনারা আছেন? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, আমার একটা কল আসছিল। হুম, আচ্ছা। ম্যাম ক্লাসে কেউ ঢুকতে পারতেছে না, একটু প্লিজ ওদেরকে নেন। আবারও ক্লাসে কোত্থেকে বের হইলো, কোত্থেকে আবার ওরা ঢুকতে পারতেছে না বলতে? কেউ কেউ ম্যাম নেট একটা প্রবলেম কথা তো বের বলি, হয়ে যায়। ম্যাম মাঝে মধ্যে নেটের প্রবলেম হলে একাই ম্যাম লাইন কেটে যায়, তো ম্যাম একদম বন্ধ করে রাখলে পরে তো আর আসা যায় না ক্লাসে। বন্ধ কে করে রাখে?
কোনো কিছুই বন্ধ করা নাই। বন্ধ করা নাই। এই ও ওকে কি ম্যাম। ছিল আগে? এই আপনাদের এই নিশাত, তাসনিম, কৃপা, আপনারা পার্সেন্টেজ দিছেন? দিছেন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তো দিছেনই, ভালো করছেন। উফ, কি যেন বলতেছিলাম। ম্যাম পিউবার্টি। আজকাল থেকে ইয়া হইলে সব উল্টাপাল্টা হয়ে যায়, কিছু মাথায় মানে তখন মনে থাকে না করছিলাম, কই থেকে হারাই গেছি। পিউবার্টি পড়াচ্ছিলাম তাই না? জি ম্যাম। তাহলে পিউবার্টি কি? onset of reproductive life is called puberty, এবং হচ্ছে কি বলে, এটা এমন একটা সময় যে সময়টাতে কি হয়, এন্ডোক্রাইন এবং গ্যামেটোজেনিক ফাংশন অফ দ্য গোনাড হ্যাভ ফার্স্ট ডেভেলপ ফর রিপ্রোডাকশন। তাহলে এই টাইমটাতে কি হয়, প্রথমবারের মতো গোনাড গুলার এন্ডোক্রাইন এবং গোনাডের যে গ্যামেটোজেনিক ফাংশন আছে এটা প্রথমবারের মতো ডেভেলপ করে। গ্যামেটোজেনিক ফাংশন মানে বুঝছো তো, গ্যামেট তৈরি করা, যেটা মানে স্পার্ম এবং ওভাম তৈরি করা। তাহলে এই ফাংশন গুলো প্রথমবারের মতো যখন ডেভেলপ হয় সেই সময়টাকেই বলে পিউবার্টি। বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, এখন পিউবার্টির সময় কখন? মেয়েদের ক্ষেত্রে 8 থেকে 13 বছর, ছেলেদের ক্ষেত্রে হচ্ছে 9 থেকে 14 বছর। আমাদের দেশে একটু দেরি হতে পারে। এই ফ্যাক্টর গুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে হেরিডিটারি ফ্যাক্টর, তার মানে হচ্ছে আপনার ধরেন জেনেটিক্যাল ফ্যাক্টরের মতো, মানে কোনো ফ্যামিলিতে দেখবেন পিউবার্টি তার মারও তাড়াতাড়ি হচ্ছে, তারও তাড়াতাড়ি হয়, সবারই পিউবার্টি দেখা যায় তাড়াতাড়ি আসে। আবার তাদের মেনোপজও হয়তো তাড়াতাড়ি আসে, মানে মেনস্ট্রুয়েশন বন্ধও হয়ে যায় তাড়াতাড়ি। এগুলা ফ্যামিলির উপরও অনেক কিছু ডিপেন্ড করে, রেসের উপরও ডিপেন্ড করে। কিছু কিছু রেসে যারা একটু ইয়া থাকে, হেলদি থাকে, ইয়া থাকে, তাদের পিউবার্টি তাড়াতাড়ি চলে আসে। বাইরের দেশে ধরেন পিউবার্টি ওদের তাড়াতাড়ি চলে আসে, আমাদের দেশগুলোতে একটু লেট হয়। তাহলে এই ফ্যাক্টর গুলো ব্যাপার আছে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও ব্যাপার আছে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বলতে আপনার কারো, কেউ যদি খুব স্ট্রেসে থাকে ছোটবেলাটা ভালো না হয়, সেক্ষেত্রে তার পিউবার্টিটা একটু লেট হতে পারে। আর কারো যদি হেলদি একটা এনভায়রনমেন্টে বড় হয়, তার পিউবার্টি আর্লি হয়ে যাবে। আর নিউট্রিশনাল ফ্যাক্টর তো বুঝতেছেন, যার নিউট্রিশন ভালো তার পিউবার্টি ভালো মতোই হবে, আর যার নিউট্রিশন ভালো না তার পিউবার্টি ঠিক মতো হবে না। আর হরমোনাল ফ্যাক্টর তো ডেফিনেটলি, হরমোন ছাড়া তার পিউবার্টি হচ্ছেই না। তাহলে এই ফ্যাক্টর গুলোর উপর ডিপেন্ড করে। তাহলে পিউবার্টিতে কি কি চেঞ্জ হবে আপনারাই বলেন? ছেলেদের কি কি চেঞ্জ হয়, মেয়েদের কি কি চেঞ্জ হয়? এই জিজ্ঞাসা করলাম যে ছেলেদের কি কি চেঞ্জ হয়, মেয়েদের কি কি চেঞ্জ হয়? ছেলেদের হচ্ছে ভয়েস চেঞ্জ হয়, তারপরে দাড়ি গোঁফ গজায়, বুক চওড়া হয়। কি বুঝি নাই, জোরে বলেন। ভয়েস চেঞ্জ হয় ম্যাম ছেলেদের, তারপরে দাড়ি গোঁফ উঠে, বুক চওড়া হয়, বলেই অপোজিট অপোজিট জেন্ডারের প্রতি আকর্ষণ বাড়ে। হুম, আচ্ছা। তাহলে মেইন কথা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে টেস্টিসটা এনলার্জমেন্ট হবে, জেনিটালিয়া গুলো ডেভেলপ করবে, আর ভয়েস চেঞ্জ তো হবেই। ছেলেদের মেয়েদের সবার দুজনেরই ভয়েস চেঞ্জ হয়। মেয়েদের কি হয়, হাই পিচ লো ফ্রিকোয়েন্সি ভয়েস, আর ছেলেদের হচ্ছে লো পিচ হাই ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তারপরে হচ্ছে ছেলেদের দাড়ি হবে, আর পিউবিক এক্সিলারি হেয়ার মেয়েদেরও হবে,
ছেলেদেরও হবে, কিন্তু এদের একটু প্যাটার্নটা আলাদা থাকে, দেখতে এক রকম হয় না। আর হচ্ছে চেস্ট হেয়ার হবে ছেলেদের, অ্যারাউন্ড দ্য এনাস সবারই হবে, মানে পিউবিক হেয়ার সবারই হবে। আর মেন্টাল চেঞ্জ, যেটা ছেলেরা অ্যাগ্রেসিভ হবে, সে খুব অ্যাক্টিভ, অপোজিট সেক্সের প্রতি তার অ্যাট্রাকশন বাড়বে, শোল্ডারটা বড় হবে, মাসেল গুলা ডেভেলপ করবে, বোনসটা ডেভেলপ হবে। আর মেয়েদের হচ্ছে মেয়েরা একটু শাই ফিল করবে, মেয়েদের অপোজিট সেক্সের প্রতি অ্যাট্রাকশন বাড়বে। এবং মেয়েদের আর কি হবে, আপনার মিনস্ট্রুয়েশনটা শুরু হবে, বিগিনিং অফ মিনস্ট্রুয়েশন, এটাকে বলা হয় হচ্ছে যখন প্রথমবারের মতো মেনস্ট্রুয়েশন হয় সেটাকে বলে ম্যানার্কি। তাহলে ম্যানার্কি হবে মেয়েদের। এছাড়া হচ্ছে ফিমেল সেক্স অর্গান গুলা ম্যাচিওর হবে। তারপরে মেয়েদের পেলভিসটা বড় হবে যাতে বাচ্চা ধারণ করতে পারে, এবং জায়গায় জায়গায় সাবকিউটেনিয়াস ফ্যাট ডিস্ট্রিবিউট হবে, যেমন ধরেন ব্রেস্টে, তারপরে বাচকে, চিকে, এসব জায়গায় সাবকিউটেনিয়াস ফ্যাট জমা হবে। তাহলে এগুলা হচ্ছে আর ব্রেস্ট ইনলার্জমেন্ট হবে। তাহলে এইটা পিউবার্টিতে চেঞ্জ। এখন যেটা মেনার্কিতে ফার্স্টে বলছি, ফার্স্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডটা যখন শুরু হয় সেটাকে মেনার্কি বলে। আর যখন মেনস্ট্রুয়েশনটা বেশি আর্লি ডেভেলপ করে সেটাকে প্রিকোশিয়াস পিউবার্টি বলে। তাহলে মেয়েদের ক্ষেত্রে মেনার্কি যদি 8 বছরের নিচে, এবং ছেলেদের ক্ষেত্রে যদি আপনার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স 9 বছরের নিচে ডেভেলপ করে সেটাকে আমরা বলবো প্রিকোশিয়াস পিউবার্টি। আর ডিলেড পিউবার্টি মানে হচ্ছে পিউবার্টি যাদের অনেক পরে হচ্ছে। তাহলে ছেলেদের ক্ষেত্রে যদি টেস্টিসের ডেভেলপমেন্ট 20 বছরের মানে পরে, এবং মেয়েদের ক্ষেত্রে মানে 20 বছর হয়ে গেছে কিন্তু হলো না, আর মেয়েদের ক্ষেত্রে 17 বছর হয়ে গেছে বাট তার মেনার্কি হলো না, মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয় না, তাহলে সেটাকে বলে ডিলেড পিউবার্টি। বুঝতে পারছেন? এই বুঝতে পারছেন কি বলছি? আরেকবার একটু প্লিজ। কোনটুকু মানে কি বুঝেন নাই? বলছি যদি আর্লি পিউবার্টি শুরু হয়ে যায় সেটাকে বলে প্রিকোশিয়াস পিউবার্টি। মেয়েদের ক্ষেত্রে 8 বছরের নিচে মেনস্ট্রুয়েশন শুরু হয়ে গেল, ছেলেদের ক্ষেত্রে 9 বছরের নিচে টেস্টিস ডেভেলপ করলো, সেটা হচ্ছে প্রিকোশিয়াস পিউবার্টি। আর ডিলেড পিউবার্টি হচ্ছে ছেলেদের 20 বছর বয়স হয়ে গেছে কিন্তু তার টেস্টিস ডেভেলপ হলো না, আর মেয়েদের 17 বছর বয়স হয়ে গেছে কিন্তু তার মেনস্ট্রুয়েশন হলো না, সেটা হচ্ছে ডিলেড পিউবার্টি। এবার বুঝছেন? জি ম্যাম। আচ্ছা, এবার মেনস্ট্রুয়াল সাইকেল বের করেন। লাস্ট টপিক মেনস্ট্রুয়াল সাইকেল। আরেকটা ব্যাপার হচ্ছে ওভুলেশনটা আসে না এই পরীক্ষায়, কিন্তু আমি একটু বলি। ওভুলেশনটা হচ্ছে যখন ওভারির মধ্যে, তো ওভারি গ্রাফিয়ান ফলিকুলে তো হচ্ছে ম্যাচিউর ওভামটা থাকে। তাহলে যখন ওভারির গ্রাফিয়ান ফলিকুলটা ফেটে যাবে, ফেটে যেয়ে সেটার ভিতর থেকে ম্যাচিউর ওভামটা বের হয়ে পেটের মধ্যে চলে আসবে, এটাকেই বলা হয় ওভুলেশন। তাহলে এই ম্যাচিওর ওভামটা যখন থাকবে পেটের মধ্যে, তখন যদি কয়টাস হয় তখনই শুধু বাচ্চা হবে, এছাড়া কিন্তু বাচ্চা হবে না। আর ওই ওভামটা বাঁচে মাত্র 24 ঘন্টা, পেটের মধ্যে বাঁচে 24 ঘন্টা। আর এটার ম্যাম সময়টা কবে? একটাই কি থাকবে? একটা করেই বের হয়, প্রতি মাসে একটা করেই নরমালি বের হয়, আরেকটা বের হয়, ওটা নষ্ট হয়ে যায়, বারবারই হয়। কিন্তু কখনো কখনো দুইটাই অ্যাক্টিভ থাকতে পারে, কিন্তু নরমালি একটাই বের হয়, একটাই বের হওয়ার কথা, প্রতি মাসে একটা করেই বের হওয়ার কথা। ম্যাম বের হওয়ার পরে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, 24 ঘন্টা অ্যাক্টিভ থাকে। আর স্পার্ম বাঁচে হচ্ছে 72 ঘন্টা। কারো ধরেন 15 তারিখে যদি ওভুলেশন হয়, তাহলে ওভামটা 15 তারিখে বের হলে তার 16 তারিখেও যদি কয়টাস হয় সেক্ষেত্রেও বাচ্চা হওয়ার চান্স থাকবে। আবার ধরেন
যেহেতু 72 ঘন্টা স্পার্ম বাঁচতেছে, সো তার কয়টাস যদি 12 তারিখেও হয় 3 দিন তো, তাহলেও কিন্তু 15 তারিখে তার বাচ্চা, 15 তারিখে যদি ওভুলেশন হয় তাহলে তার বাচ্চা হতে পারে। এই কারণে কারো যদি 28 নাম্বার দিনে মিন্স হয় তাহলে তার ক্ষেত্রে আপনার 12 থেকে 18 নাম্বার দিন পর্যন্ত ডেঞ্জার পিরিয়ড ধরা হয়। মানে একটু বেশি টাইম, আরো যদি একটু বেশি সেফ থাকতে চায় 10 থেকে 18 নাম্বার দিন পর্যন্ত ডেঞ্জার পিরিয়ড। এই সময়ে কয়টা হলে বেবি কনসিভ করতে পারে। আচ্ছা, কি যেরকম মেনস্ট্রুয়াল সাইকেলটা দেখেন, আর ওভুলেশনে একটু ওই টাইমটাতে একটু ব্যথা হয়, পেইন হতে পারে, একটু টেম্পারেচারটা বেশি থাকতে পারে, কারো কারো একটু ব্লিডিং হতে পারে। সবাই অত বুঝতে পারে না ওভুলেশনটা, কিন্তু ওভুলেশন টেস্ট করা যায় আলট্রাসোনোগ্রাম করে, ফলিকুলোমেট্রি, প্রোজেস্টেরনের লেভেল দেখে। আর যদি বেশি দরকার হয় একবারে পেট কেটে ওভুলেশন বোঝা যায়। কিন্তু এগুলো এত কষ্ট তাদের ক্ষেত্রেই করতে হয় যাদের অনেকদিন ট্রাই করতেছে বাচ্চা হচ্ছে না, তাদের ক্ষেত্রে এগুলো করা হয়, আদারওয়াইজ এগুলো করা হয় না। আচ্ছা, মেনস্ট্রুয়াল সাইকেলটা বের করছেন? জি ম্যাম। menstrual cycle বড়টা পড়বেন। দেখেন menstrual cycle কি বলছে, the monthly rhythmic changes in the rate of secretion of female hormone and corresponding changes in ovary and sexual organ is as well is known as menstrual cycle। তার মানে কি প্রতি মাসে মাসে যে রিদমিক চেঞ্জ হচ্ছে, কোথায় চেঞ্জ হচ্ছে, ফিমেল হরমোন সিক্রেশনে চেঞ্জ হচ্ছে। এছাড়া সাথে সাথে ওভারি এবং অন্যান্য যে সেক্স অর্গান গুলো আছে সেগুলাতে যে চেঞ্জ গুলা হচ্ছে এটাকেই বলে menstrual cycle। তারপরে menstrual cycle মানে কিন্তু যে ব্লিডিং তা না, অ্যাক্টিভ ব্লিডিং কে menstruation বলা হয়। menstrual cycle মানে হচ্ছে পুরো সময়টা, এই যে 28 দিন, এই 28 দিনকে পুরোটাকেই বলা হয় menstrual cycle। এখন menstrual cycle যে ফেজ গুলা, menstrual cycle আপনাদের দুইটা জায়গায় দেয়া আছে, ছোট করে এক জায়গায়, বড় করে এক জায়গায়। বড়টা পড়বেন, পরেরটা পড়বেন বড়টা। আর এর মধ্যে যদি শেষ হতে হতে কেটে যায় তাহলে এটুকুই যেহেতু বাকি আছে আবার জয়েন করবেন। এখন দেখেন menstrual সাইকেলের তিনটা ফেজ, তখনও বলছিলাম প্রলিফারেটিভ ফেজ, সিক্রেটরি ফেজ এবং আরেকটা হচ্ছে menstrual ফেজ। প্রলিফারেটিভ ফেজ মানে কি, প্রলিফারেটিভ ফেজে কোন হরমোন কাজ করবে, ইস্ট্রোজেন হরমোন। সিক্রেটরি ফেজ, এই তারই না কিন্তু, সিক্রেটরি, TORY। সিক্রেটরি ফেজে কোন হরমোন কাজ করবে, সিক্রেটরি ফেজে কাজ করবে প্রোজেস্টেরন হরমোন। আর menstrual ফেজে কাজ করবে কি, এটা একদম ব্লিডিং ফেজ, এখানে কোনো হরমোনই থাকবে না, ইস্ট্রোজেনও থাকবে না, প্রোজেস্টেরনও থাকবে না। হরমোন থাকলে কখনোই মেনস্ট্রুয়েশন হবে না, ঠিক আছে? তাহলে প্রলিফারেটিভ ফেজ বা ইস্ট্রোজেনিক ফেজটাতে কি দেখেন, এটা কত, যদি কারো 28 দিনের সাইকেলে হচ্ছে 5 থেকে 14 নাম্বার দিনে হচ্ছে প্রলিফারেটিভ ফেজ। এই প্রলিফারেটিভ ফেজে কি হবে, প্রলিফারেটিভ ফেজটা হচ্ছে মেনস্ট্রুয়েশনের পরেই শুরু হবে প্রলিফারেটিভ ফেজ। সাইকেল তো, তাহলে 1 থেকে 4 নাম্বার দিন হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ, 5 থেকে 14 নাম্বার দিন প্রলিফারেটিভ ফেজ, আর 15 থেকে 28 নাম্বার দিন হচ্ছে সিক্রেটরি ফেজ। তাই প্রলিফারেটিভ ফেজ হচ্ছে আফটার মেনস্ট্রুয়েশন, যেহেতু 5 থেকে 14, তাহলে মেনস্ট্রুয়েশনের মধ্যে কি হয় জানেন, মেনস্ট্রুয়েশনে যে ইস্ট্রোজেনের কোন লেয়ার, সরি ইউটেরাসের কোন লেয়ারে চেঞ্জ হয় বলছিলাম, মেনস্ট্রুয়েশনে এন্ডোমেট্রিয়ামে চেঞ্জ হবে। এখন এন্ডোমেট্রিয়ামের আবার 3টা লেয়ার আছে, এন্ডোমেট্রিয়ামের 3টা লেয়ারের মধ্যে সবগুলি লেয়ারে শেডিং হয়ে যাবে, লেয়ারগুলো ঝরে যাবে, মেনস্ট্রুয়াল ব্লাডের সাথে প্রত্যেকটা লেয়ার বের হয়ে যাবে, ঝরে পড়ে যাবে। শুধুমাত্র স্ট্রটাম বেজালি মানে সবার নিচের লেয়ারটা থাকবে। এন্ডোমেট্রিয়ামে যে 3টা লেয়ার, স্পঞ্জিওসাম আছে, 3টা লেয়ার জানা লাগবে না, সবার ভিতরের লেয়ারটার নাম হচ্ছে স্ট্রটাম বেজালি, এন্ডোমেট্রিয়ামের ডিপার লেয়ার। তাহলে এই স্ট্রটাম বেজালি লেয়ার ছাড়া বাকি 2টা লেয়ার মেনস্ট্রুয়াল ব্লাডের সাথে বের হয়ে যাবে। তাহলে মেনস্ট্রুয়েশনের পরে কি হবে, এই স্ট্রটাম বেজালি লেয়ার, তারপরে ইউটেরিন গ্ল্যান্ডের ডিপার পোর্শন এবং কিছু ব্লাড ভেসেল এন্ডোমেট্রিয়ামে থেকে যাবে।
আর তখন কি হবে, ইস্ট্রোজেন হরমোন সিক্রেট হয়ে এই ইস্ট্রোজেন হরমোনটা ইউটেরাসের স্ট্রমা এবং এপিথেলিয়াল সেলগুলার প্রলিফারেশন করবে, সেলগুলার সাইজ বাড়াবে, বাড়ালে কি হবে, এন্ডোমেট্রিয়ামের থিকনেসটাও বৃদ্ধি পাবে। তাহলে এন্ডোমেট্রিয়ামের থিকনেসটাও বাড়বে তখন। তাহলে প্রলিফারেটিভ ফেজের কাজই হচ্ছে এন্ডোমেট্রিয়ামের সিক্রেশনকে বাড়ানো, এবং এটা মানে এন্ডোমেট্রিয়াম সিক্রেশন বলতেছে এন্ডোমেট্রিয়ামের থিকনেস বাড়ানো, এন্ডোমেট্রিয়ামকে প্রলিফারেটিভ করে এন্ডোমেট্রিয়ামের থিকনেস। আচ্ছা, আপনারা প্রলিফারেটিভ ফেজটা বুঝতে পারছেন এন্ডোমেট্রিয়ামের, মানে মেনস্ট্রুয়াল সাইকেলের প্রলিফারেটিভ ফেজটা বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, প্রলিফারেটিভ ফেজ আরে কিছুই না, আপনার মেনস্ট্রুয়েশনের সময় যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, এন্ডোমেট্রিয়ামে যে জিনিসপত্র সব শেডিং ফেডিং হয়ে গেছে, ওইগুলাকে আবার আগের মতো তৈরি করবে, এন্ডোমেট্রিয়ামটাকে আবার আগের মতো তৈরি করবে, এটাই হচ্ছে প্রলিফারেটিভ ফেজের কাজ। আচ্ছা, এবার আসেন সিক্রিটরি ফেজ। এই ফেজে কে বললাম প্রজেস্টেরন হরমোন কাজ করবে, এটা কতদিন, 15 থেকে 28 নাম্বার দিন পর্যন্ত। এবং এই ফেজে কি হবে, এই ফেজে কর্পাস লুটিয়াম যেটা, সেটা ইস্ট্রোজেন প্রজেস্টেরন সিক্রেট করবে। কর্পাস লুটিয়াম কেন বলছে, আপনার গ্রাফিয়ান ফলিকল থেকে যখন, গ্রাফিয়ান ফলিকুলে বলছিলাম যে ওভাম থাকে, গ্রাফিয়ান ফলিকুল থেকে যখন ওভামটা বাইরে বের হয়ে যায় অ্যাবডোমেনে, ওই গ্রাফিয়ান ফলিকুলটার নামই হয়ে যায় কর্পাস লুটিয়াম। ওই একই জিনিস, গ্রাফিয়ান ফলিকুলটাই যখন ওভামটা রিলিজ করে দেয় তখন ওটার নাম হয়ে যায় কর্পাস লুটিয়াম। তাহলে এই কর্পাস লুটিয়াম কি করবে, ইস্ট্রোজেন প্রজেস্টেরন সিক্রেট করবে। এখানেও ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুইটাই থাকবে, কিন্তু মেইনলি এটা নিয়ন্ত্রণ করে প্রজেস্টেরন। এখানে ইস্ট্রোজেন কি করবে, স্লাইটলি সেলুলার প্রলিফারেশন করবে এন্ডোমেট্রিয়ামের। প্রজেস্টেরনের কাজই হচ্ছে প্রলিফারেশন করা। আর প্রজেস্টেরন কি করবে দেখেন, প্রজেস্টেরনের কাজ হচ্ছে সিক্রেশন করানো। প্রজেস্টেরন
সিক্রেশনে সাহায্য করবে, এন্ডোমেট্রিয়ামের সিক্রেশন করাবে, এবং যেহেতু এখান থেকে সিক্রেশন হবে, সেলের সাইজও বড় হয়েছে, সিক্রেশন হয়ে সিক্রেশন জমা হবে, জমা হয়ে কি হবে, এই জায়গাটা এন্ডোমেট্রিয়ামটা সোয়েলিং হয়ে যাবে, ফুলে যাবে। এবং এখানে ইউটেরাইন গ্ল্যান্ড গুলা যেহেতু সোয়েলিং হয়ে গেছে, ফুলে গেছে, তখন ইউটেরাইন গ্ল্যান্ড গুলা কিন্তু আরো বড় হবে। ইউটেরাসে যে গ্ল্যান্ড গুলা থাকবে সেই গ্ল্যান্ড গুলা বড় হয়ে যাবে, লার্জ হবে, এবং ব্লাড ভেসেল গুলাও লার্জ হবে। আর কি হবে, টরসাস। টরসাস মানে হচ্ছে বাঁকানো, পেঁচানো, এবং বড় হতে হতে এগুলা পেঁচায় যাবে। আর এখানে কি থাকবে, সাইটোপ্লাজমে, এখানকার সেলের সাইটোপ্লাজমে থাকবে হচ্ছে সিক্রেটরি গ্র্যানুলস, যেগুলো রিচ থাকবে লিপিড এবং গ্লাইকোজেনে রিচ থাকবে। সব জায়গায় সিক্রেটারি লেখা, হ্যাঁ ওগুলো ঠিক করে নিন, সিক্রেটরি হবে সব জায়গায়। আর তখন যেহেতু এখান থেকে আরো সোয়েলিং হলো, সিক্রেশন হচ্ছে, তাহলে ইউটেরাসের থিকনেস কি হবে, আরো বাড়বে না? থিকনেসটা কিন্তু আরো বাড়বে। ইউটেরাসের থিকনেস কত হবে এখানে, 5 থেকে 6 মিলিমিটার। এবার আসেন একদম লাস্ট বা ফাইনাল ফেজ, যেটা হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ, যেখানে অ্যাক্টিভ ব্লিডিং হয়। সেটা কত, 1 থেকে 4 নাম্বার দিন। এই অ্যাক্টিভ ব্লিডিং এর সময়টা হচ্ছে 1 থেকে 4 নাম্বার দিন। এবং এখানে মেনস্ট্রুয়াল ব্লিডিংটা কেন হবে, কারণ হচ্ছে যেহেতু ওভামটা বের হয়েছে, বাট ওভামটা স্পার্ম দিয়ে ফার্টিলাইজেশন হচ্ছে না, মানে নিষেক হচ্ছে না। তখন কি হবে, যেহেতু নিষেক হবে না, তখন হচ্ছে কর্পাস লুটিয়াম যেটা থাকবে, যেখান থেকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন বের হচ্ছিল, কর্পাস লুটিয়ামটা ডিজেনারেশন হবে, নষ্ট হয়ে যাবে। কর্পাস লুটিয়াম যখন নষ্ট হয়ে যাবে, তখন সেখান থেকে আর ইস্ট্রোজেন প্রোজেস্টেরন বের হতে পারবে না। মেনস্ট্রুয়েশনের 2 দিন আগে থেকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের পরিমাণ একদম কমে যাবে। এবং ইস্ট্রোজেন প্রোজেস্টেরন যেহেতু থাকবে না, সেহেতু যে সেলের প্রলিফারেশন হয়েছিল, প্রলিফারেশন আর থাকবে না। এবং হচ্ছে সেল থেকে যে সিক্রেশন হচ্ছিল এন্ডোমেট্রিয়াম থেকে, সিক্রেশন আর হতে পারবে না। তাহলে কি হবে, আলটিমেটলি এন্ডোমেট্রিয়ামটা ইনোভুলেশন মানে ইনভলিউশন হয়ে যাবে, এবং এন্ডোমেট্রিয়ামের যে লেয়ার গুলা আছে সব লেয়ার গুলা ঝরে যাবে, শেডিং হয়ে যাবে হরমোন না থাকার কারণে। এবং এন্ডোমেট্রিয়াম ইনভলিউশন হওয়ার কারণে এখান থেকে বিভিন্ন ধরনের ভেজো কনস্ট্রিক্টর ম্যাটেরিয়াল রিলিজ হবে, মানে ভেসেল গুলাকে সংকোচন করবে। তাহলে যে ভেসেল গুলা অলরেডি বড় থেকে সেগুলা বাঁকায় গেছে, যখন ভেসেল গুলা কনস্ট্রিক্ট করবে, তখন কি হবে, কনস্ট্রিক্ট করে ভেসেল গুলা ভেঙে যাবে, যে ব্লাড ভেসেল গুলা ছিল সেগুলো সব ভেঙে যাবে। ভেঙে গেলে সেখান থেকে ব্লাড বাইরে বের হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি ম্যাম। জি ম্যাম। তাহলে এই হচ্ছে মেনস্ট্রুয়েশনের কথাবার্তা। এটা আপনাদেরকে সবাইকে জিজ্ঞেস করা, মেয়েরা যদি মেনস্ট্রুয়েশন না পারেন তাহলে কিন্তু ফেল। এখন এই তাহলে মেনস্ট্রুয়েশনটা কি জিনিস? মেনস্ট্রুয়েশনটা হচ্ছে সাইক্লিক ডিসচার্জ অফ ব্লাড। তাহলে ব্লাড বের হচ্ছে, আর কি বের হচ্ছে এটার সাথে, ওই যে যেই ওভামটা বের হয়েছে কিন্তু ফার্টিলাইজেশন হতে পারছে না, ওভামটা আনফার্টিলাইজড ওভাম, ওটা তো আর পেটের মধ্যে সারা দিন ঘুরবে না, ওটা বের হবে। আর কি হবে, ইউটেরাসের বিভিন্ন সাবস্টেন্স বের হবে, ইউটেরাস থেকে যে ব্লাড ভেসেল ভেঙে চুরে গেছে সেখান থেকে ব্লাড বের হবে। তারপরে হচ্ছে ওয়ার জয়েন করে কি করবে, আচ্ছা ব্লাড ভেসেল বের হবে। তারপরে আপনার তাহলে এই সাবস্টেন্স গুলো ইউটেরাস থেকে ভ্যাজাইনা দিয়ে যে বের হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ লাইফে 28 দিন পর পর, এই ঘটনাটাকেই বলতেছে মেনস্ট্রুয়েশন। তাহলে মেনস্ট্রুয়াল সাইকেল এক জিনিস, মেনস্ট্রুয়েশন এক জিনিস। মেনস্ট্রুয়েশন মানে হচ্ছে অ্যাক্টিভ ব্লিডিং ফেজটা, আর মেনস্ট্রুয়াল সাইকেল মানে পুরো 28 দিনটাকেই মেনস্ট্রুয়াল সাইকেল বলতেছে। মেনস্ট্রুয়েশনে কতটুকু ব্লাড বের হয়, 30 থেকে 70 ml। এখন তাহলে মেনস্ট্রুয়াল ব্লাডের কম্পোজিশন আমরা অলরেডি পড়ে ফেলছি। এখানে কি থাকবে, ব্লাড থাকবে, টিস্যু মানে ওই যে এন্ডোমেট্রিয়াম টিস্যুর ভাঙাচোরা অংশ থাকবে,